আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা দেখো, এই পর্বে আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভেক্টর নিয়ে হাজির হলাম। সো দেখো, আমরা এই জ্যামিতিটা এখন ভেক্টর পদ্ধতি প্রমাণ করব। সো প্রথমে আমরা এটা প্রশ্নটা দেখি কি বলছে। ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং তাদের তাদের বিয়োগফলের অর্ধেক। সো দেখো, এটা আমরা কিভাবে প্রমাণ করি, কি প্রমাণ করতে বলছে সেটা আগে ভালো মতো বুঝি। বলছে এই যে দেখতে পাচ্ছ তোমরা একটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামটার নাম কি বলো তো? এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম। সো ট্রাপিজিয়াম কাকে বলে সেটা আগে তোমাদেরকে বলে নেই। যে চতুর্ভুজের এক জোড়া সমান্তরাল বাহু থাকবে আর আরেক জোড়া অসমান্তরাল বাহু থাকবে। যেমন দেখো, এডি আর এই যে বিসি, এই দুইটা বাহু কিন্তু পরস্পর সমান্তরাল না। আর দেখো এই যে এবি আর ডিসি, দেখো এবি আর ডিসি এই দুইটা বাহু কিন্তু পরস্পর সমান্তরাল। সো এক জোড়া সমান্তরাল বাহু থাকবে আর এক জোড়া অসমান্তরাল বাহু থাকবে, এই যে এডি আর বিসি। সো এরকম চতুর্ভুজকে বলা হয় ট্রাপিজিয়াম। সো ট্রাপিজিয়াম চিনে গেলাম। এখন দেখি এখানে কি বলছে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা। তো ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়, আসলে ট্রাপিজিয়ামের দুইটা কর্ণই হয়। সো কর্ণ দুইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আগে কর্ণ দুইটা আঁকি। এই দেখো, এ থেকে এই যে সি। সো দেখো এই যে এসি একটা কি বলতো কর্ণ আঁকলাম। এখন দেখো আরেকটা কর্ণ হবে বিডি কর্ণ। এই যে দেখো বিডি কর্ণ। এখন এখানে বলছে যে কর্ণ দুইটার মধ্যবিন্দু, এই যে দেখো এসি কর্ণটার একটা মধ্যবিন্দু নাও, একদম কর্ণের মধ্যবিন্দু, এই যে এসি কর্ণের মধ্যবিন্দু একদম মাঝখানে একটা বিন্দু নাও, তাহলে এটাই হলো মধ্যবিন্দু। এই যে এই মধ্যবিন্দুটার নাম কি দিলাম? এম। আচ্ছা, এবার কর্ণদ্বয়ের মধ্যবিন্দু বলছে, একটা কর্ণের মধ্যবিন্দু নিচ্ছে, তার মানে আরেকটা কর্ণের মধ্যবিন্দু নেওয়া তো লাগবে না। তাহলে দেখো এই যে আরেকটা কর্ণ কি বলতো? বিডি কর্ণ। সো বিডি কর্ণটা, এই যে বিডি কর্ণের মধ্যবিন্দু নেই, বিডি কর্ণের মধ্যবিন্দুটা হলো এন। এখন বলছে যে কর্ণদ্বয়ের, এই যে দেখো কি বলছে, কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা, মানে কর্ণ দুইটা, এই যে কর্ণ দুইটার মধ্যবিন্দু, এই যে এই কর্ণের মধ্যবিন্দু, এই কর্ণের মধ্যবিন্দু, এই দুইটা মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা। তার মানে মধ্যবিন্দু দুইটাকে তুমি যদি যোগ করে দাও, যে সরলরেখাটা পাবা, এই দেখো একটা সরলরেখা পাইলাম, কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা কত বলতো? এম এন। তাহলে মধ্যবিন্দু দুইটার সংযোজক সরলরেখা কি হবে বলতো? সমান্তরাল বাহু দুইটার সমান্তরাল। সমান্তরাল বাহুকে কে বলতো? এই যে একটা হলো এবি সমান্তরাল বাহু, আর এটা কে বলতো? ডিসি সমান্তরাল বাহু। তার মানে এই যে সরলরেখাটা পাইলাম এম এন, এই এম এনটা কি হবে বলতো? এই এম এনটা হবে, মানে এই এম এন সরলরেখাটা হবে এবি এর সমান্তরাল। কার সমান্তরাল বলতো? এই এম এনটা হবে এবি এর সমান্তরাল। আবার এই এম এনটাই সমান্তরাল হবে কার বলতো? ডিসি এর। ব্যাস, এটা তোমাকে একটা প্রমাণ করতে বলছে। তার মানে কর্ণ দুইটার মধ্যবিন্দুর সংযোগ করলে যে সরলরেখাটা পাওয়া যায়, সেই সরলরেখাটা হবে সমান্তরাল বাহু, মানে এবি আর ডিসি। এই সরলরেখাটা হবে এবি এরও সমান্তরাল, আবার এই সরলরেখাটাই হবে ডিসি এর সমান্তরাল। এটাই লিখলাম। এমএনটা কি হবে? ডিসি এর সমান্তরাল, আবার এমএনটাই কি হবে? এবি এর সমান্তরাল। ওকে, সো এটা আমাকে একটা প্রমাণ করতে বলছে। আবার কি বলছে? আবার বলছে এই এমএনটাই হবে, মানে মধ্যবিন্দু দুইটার সংযোগ সরলরেখা এমএনটা হবে সমান্তরাল বাহু দুইটার বিয়োগফলের অর্ধেক। সমান্তরাল বাহুকে কে বলতো? এবি আর ডিসি। তাহলে এবি মাইনাস ডিসি, মানে সমান্তরাল বাহু দুইটার বিয়োগফলের অর্ধেক। বিয়োগফলের কত? অর্ধেক। তাহলে সমান্তরাল বাহু দুইটার বিয়োগফলের অর্ধেক হবে কে বলতো? এই এম এন। এটাও তোমাকে প্রমাণ করতে বলছে। সো প্রথমত আমরা কি করব? এইটা প্রমাণ করব, তারপরে দেন আমরা এটা প্রমাণ করব। ওকে, সো দেখো, এটা প্রমাণ করার জন্য আমাকে যা করা লাগবে তা হইল, আমরা অবস্থান ভেক্টর সম্পর্কে বেসিক পর্ব 1, বেসিক পর্ব 2, বেসিক পর্ব 3, এই তিনটা বেসিক পর্বের মধ্যে আমরা অবস্থান ভেক্টর সম্পর্কে অনেক ভালো আইডিয়া নিছি। সো আমরা এই প্রমাণটা আমরা অবস্থান ভেক্টর দিয়ে করব।
সো অবস্থান ভেক্টর দিয়ে কিভাবে করে? আচ্ছা, অবস্থান ভেক্টরটাকে তুমি যে কোনো একটা জায়গায় কল্পনা করবা, যে কোনো একটা প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে, যে কোনো একটা প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে তুমি অবস্থান ভেক্টরগুলো নিবা। এ বিন্দুর অবস্থান ভেক্টর, বি বিন্দুর, সি বিন্দুর, ডি বিন্দুর। সো আমি যদি চিন্তা করি যে অবস্থান ভেক্টরটা এইখানে আছে, তুমি প্রসঙ্গ বিন্দুটা এইখানে আছে, আমি যদি চিন্তা করি যে প্রসঙ্গ বিন্দুটা এইখানে আছে, সো প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর কত বলো তো? তুমি চাইলে প্রসঙ্গ বিন্দুটা এইখানেও কল্পনা করতে পারো, বা তুমি চাইলে প্রসঙ্গ বিন্দুটা এইখানেও কল্পনা করতে পারো, এই যে এইখানেও, তবে যে কোনো একটা জায়গায় কল্পনা করবা প্রসঙ্গ বিন্দুটাকে। সো আমি এখানেই কল্পনা করি, বা যে কোনো এক জায়গায় করলে হবে। এই প্রসঙ্গ বিন্দুটা মনে করো এইখানে আছে। সো প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে এই যে দেখতে পাচ্ছ, প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর কত বলো তো? প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর হয় ছোট এ, নিচে একটা ভেক্টর সাইন। প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে এই বি বিন্দুর অবস্থান ভেক্টর কত? ছোট বি, নিচে একটা ভেক্টর সাইন। প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে এই সি বিন্দুর অবস্থান ভেক্টর কত? ছোট সি, নিচে একটা ভেক্টর সাইন। এই প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে ডি বিন্দুর অবস্থান ভেক্টর কত বলো তো? ছোট ডি, নিচে একটা ভেক্টর সাইন। আবার এই প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে এম বিন্দু, এই যে এম বিন্দু, এই যে মধ্যবিন্দুটা, এই মধ্যবিন্দু এম এর অবস্থান ভেক্টর কত বলো তো? ছোট এম, নিচে একটা ভেক্টর সাইন। আচ্ছা, প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে এই প্রসঙ্গ বিন্দুটার সাপেক্ষে এই এন বিন্দুর অবস্থান ভেক্টর কত বলো তো? ছোট এন, নিচে একটা ভেক্টর সাইন। সো আমি প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে সবগুলা বিন্দুর অবস্থান ভেক্টর কিন্তু নির্ণয় করে ফেললাম। সো আমি এখন এটাই লিখব যে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে, তো দেখো বন্ধুরা আমি কি লিখলাম? আমি লিখলাম প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, এম বিন্দু, এন বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে, বলো তো প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে এ বিন্দুটার অবস্থান ভেক্টর কত হয়েছে? এই যে প্রসঙ্গ বিন্দুটা এখানে ছিল, প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর ছিল ছোট হাতের এ, এই যে আমি লিখছি সেটাই লিখবা, ছোট হাতের এ, নিচে একটা ভেক্টর সাইন, কমা। প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর কত ছিল? ছোট বি, নিচে একটা ভেক্টর সাইন। প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর অবস্থান ভেক্টর কত? ছোট সি, নিচে একটা ভেক্টর সাইন। প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে ডি বিন্দুর অবস্থান ভেক্টর কত? ছোট ডি, নিচে একটা ভেক্টর সাইন। প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে এম বিন্দুর অবস্থান ভেক্টর কত বলো তো? ছোট এম, নিচে একটা ভেক্টর সাইন। এবং প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে এন বিন্দুর অবস্থান ভেক্টর কত বলো তো? ছোট এন, নিচে একটা ভেক্টর সাইন। ওকে, তাইলে আমার মনে হয় তোমরা এই যে অবস্থান ভেক্টর যে নিলাম প্রসঙ্গ বিন্দুটার সাপেক্ষে, এটা তোমরা বুঝছো। আমি আবার বলতেছি, প্রসঙ্গ বিন্দু তুমি তোমার ইচ্ছা অনুযায়ী যে কোনো জায়গায় কল্পনা করতে পারো, এটা কোনো ব্যাপার না। যাই হোক, এখন আমরা প্রমাণের মূল স্টেপে চলে যাই। আচ্ছা, প্রমাণের মূল স্টেপে যাওয়ার আগে আমি তোমাদের একটা ব্যাপার একটু দেখাই। সেটা হলো যে, ধরো আমি এখন একটু ভেক্টর সাইন দিব। আচ্ছা, এ থেকে বি এর দিকে দিলাম। ওকে, আচ্ছা, এইটা যেহেতু এদিকে দিলাম, এইটারই সমান্তরাল কে বলো তো? এম এন না? যদিও সমান্তরাল প্রমাণ হয় নাই, তারপরেও সমান্তরাল তো বোঝাই যাইতেছে, আর সমান্তরাল প্রমাণও হবে। সো এটা যেহেতু এইদিকে ভেক্টর সাইন দিছো, এই এম এন থেকেও এদিকে দিবা, এম এন এদিকে, এম থেকে এন এর দিকে। আচ্ছা, এটা যেহেতু এইদিকে, তার মানে ডি থেকে সি এর দিকে দিবা, ভেক্টর সাইনটা দিয়ে নিলাম। সো এটা দেখো, এ থেকে বি এর দিকে যাচ্ছে, এটাও এম থেকে এন এর দিকে যাচ্ছে, আর এটাও ডি থেকে সি এর দিকে যাচ্ছে। মনে রাখবা, বাহু যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে? ভেক্টর সাইনগুলো একই দিকে দিতে হবে। যদি আমি এই দিকে দিতাম তাহলে এটাও এদিকে দিতে হইতো, এটাও এদিকে দিতে হইতো। যাই হোক, আমি যেহেতু এ থেকে বি এর দিকে দিছি, সো এটাও এম থেকে এন এর দিকে দিবা, আর ডি থেকে সি এর দিকে দিবা। সো একটা তুমি ধারাবাহিকতা মেনটেন করবা। সমান্তরাল বাহু যদি হয় তাহলে তুমি ভেক্টর সাইনগুলো একই দিকে দিবা। যাই হোক, এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, একটু আগেই দেখলাম যে এই এমটা কি ছিল? এমটা কিন্তু মধ্যবিন্দু ছিল। কার মধ্যবিন্দু ছিল? এই যে এসি কর্ণের মধ্যবিন্দু ছিল। এসি কর্ণের মধ্যবিন্দু ছিল এম। সো এই মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর এখন আমরা নির্ণয় করব। মধ্যবিন্দু এম এর অবস্থান ভেক্টর, এই যে দেখো, মধ্যবিন্দু এম এর অবস্থান ভেক্টর। আচ্ছা, প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে এই যে মধ্যবিন্দু এম এর অবস্থান ভেক্টর কত ছিল? ছোট হাতের এম। সো আমি তাই লিখব, ছোট হাতের এম লিখব। আর এই ছোট হাতের এম, মনে আছে তোমাদের, আমি বেসিক পর্বে শিখেছিলাম যে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরের মান কিভাবে নির্ণয় করতে হয়, মানে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর সমান সমান কি হয়। আচ্ছা বলো তো, এই মধ্যবিন্দুর প্রান্তবিন্দু থেকে কে আছে? এ আছে। আর এই প্রান্তে কে আছে বলো তো? সি আছে। এই প্রান্তে আছে এ অবস্থান ভেক্টর, আর এই প্রান্তে আছে সি অবস্থান ভেক্টর।
সো এই মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর সমান সমান কি লিখতে পারি, এই যে দেখো প্রান্ত বিন্দুতে কে কে আছে বলো তো, ছোট এ আছে আর ছোট সি আছে। তার মানে আমি যদি এই ছোট এ প্লাস ছোট সি ডিভাইডেড বাই 2 দেই, তাহলে আমি এই যে মধ্যবিন্দু অবস্থান ভেক্টরের মানটা আমি পেয়ে যাব। সো এই মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরের মান কত বলো তো, এই প্রান্ত বিন্দুতে আছে এ আর এই প্রান্তে আছে কে সি, এই দুইটাকে আমি যদি যোগ করে 2 দিয়া ভাগ দিলে আমি এই মধ্যবিন্দু এম এর অবস্থান ভেক্টরের মান পেয়ে যাব। সো আমি এই যে লিখলাম। এখন এই লাইনটাকে আমি কিভাবে লিখতে পারি, এই যে এ প্লাস সি বাই 2, এটাকে চাইলে তুমি এভাবে লিখতে পারো হাফ এ প্লাস সি, ইচ্ছা করলে তুমি এভাবে লিখতে পারো। সো এ ছোট হাতের এম ভেক্টর সাইন সমান সমান হাফ এ প্লাস সি, এটাকে তুমি চাইলেই এভাবে লিখতে পারো। সো আমি এটাকে লিখলাম। এখন দেখো এই যে আরেকটা কর্ণ ছিল না, বিডি কর্ণ, এই যে দেখো বিডি কর্ণ ছিল না, এই বিডি কর্ণের মধ্যবিন্দু কত ছিল, এন ছিল। বিডি কর্ণের মধ্যবিন্দু কি ছিল, এন ছিল। সো আমি এখন লিখব মধ্যবিন্দু এন এর অবস্থান ভেক্টর, মধ্যবিন্দু এন এর অবস্থান ভেক্টর। আচ্ছা বলো তো এই বিডি এর মধ্যবিন্দু এন এর অবস্থান ভেক্টর কত ছিল বলো তো, এন এর অবস্থান ভেক্টর ছিল এই প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে এই মধ্যবিন্দু এন এর অবস্থান ভেক্টর ছিল ছোট হাতের এন, যেটা আমি এই যে দেখো লিখছিলাম। সো এই মধ্যবিন্দু ছোট হাতের এন, বলো তো এই ছোট হাতের এন এর মানটা আমি কিভাবে পাবো, এই যে দেখো এটা মধ্যবিন্দু ছিল, এর প্রান্ত বিন্দুতে কি আছে, ডি আছে, আর এই প্রান্তে কি আছে বলো তো, বি আছে। এখন আমি এই যে দেখো এই যে অবস্থান ভেক্টর ডি আর এই যে এখানে অবস্থান ভেক্টর কত বলো তো, ছোট হাতের বি। সো ছোট হাতের ডি আর ছোট হাতের বি এই দুইটাকে যদি আমি যোগ করে আমি যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমি এই মধ্যবিন্দু এন এর অবস্থান ভেক্টরের মান পাবো। সো দেখো এই প্রান্তে আছে ডি আর এই প্রান্তে আছে বি। সো এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দেই, তাহলে হয়ে যাবে। তাহলে দেখো এই দুইটাকে যোগ দাও, আবারও বলতেছি এই প্রান্তে আছে ডি আর এই প্রান্তে আছে বি, তাহলে এই বি কে যোগ করো আর এই প্রান্তে কি আছে ডি, এই দুইটাকে যোগ করে তুমি 2 দিয়ে ভাগ দিয়ে দাও। এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে এ দেখো ছোট হাতের এন ভেক্টর সাইন, এইটাকে চাইলে কিভাবে লেখা যায়, হাফ, এই যে এতটুকুকে কিভাবে লেখা যায়, বি প্লাস ডি ডিভাইডেড বাই 2, এটাকে লেখা যায় হাফ ছোট বি প্লাস ছোট ডি। ওকে, এভাবে লিখে ফেলা যায়। সো আমি লিখলাম। এখন দেখো আমি একবার রিভিউ করতেছি, এই মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরের মান কিভাবে পাইতে হয়, এই প্রান্ত, এই যে দেখো এই মধ্যবিন্দুর প্রান্ত বিন্দু, এই প্রান্তে একটা অবস্থান ভেক্টর আর এই প্রান্তে একটা অবস্থান ভেক্টর, এই ছোট এ প্লাস ছোট সি ডিভাইডেড বাই 2 করলে এই যে এই মধ্যবিন্দু এম এর অবস্থান ভেক্টরের মান পাওয়া যায়। আর এই যে দেখো এই যে কর্ণ দেখতে পাচ্ছ বিডি, এই বিডি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরের মান কিভাবে পাওয়া যায়, এই দেখো এই প্রান্তে আছে ছোট ডি আর এই প্রান্তে আছে ছোট বি, এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে এই যে মধ্যবিন্দু এন এর অবস্থান ভেক্টরের মান পাওয়া যায়। সো এইভাবে আমি বের করে নিলাম। এখন তোমরা সবাই বেসিক পর্ব 2তে শিখছো যে আমরা খুব ভালো মতোই শিখে আসছি, যে আমরা দেখছিলাম যে ওইখানে যে বলতো এ বি ভেক্টর ইকুয়াল টু কি হয় বলতো, এই যে এবি যে অবস্থান ভেক্টর, এই এবি ভেক্টর ইকুয়াল টু কি হয় বলো তো, ছোট বি মাইনাস ছোট এ, এরকম শিখছিলাম। আচ্ছা বলো তো এখানে ডিসি অবস্থান ভেক্টর ইকুয়াল টু কত হয়, এভাবেই যদি চিন্তা করি, দেখো প্রথমে এ আছে, এ কিন্তু পরে চলে গেছে, ছোট হাতের অক্ষরটা পরে চলে গেছে, পরে কে আছে বি, বি কিন্তু আগে আসছে, তাহলে এখানে বলো তো ডিসি, তার মানে ডি আগে আছে, সো ডিটা পরে যাবে। তো দেখো প্রথমে আছে ডি, ডি পরে যাবে, আর সি পরে আছে, সি আগে আসবে। সো এটা হবে ছোট সি, এটা হবে কি বলতো, সি পরে আছে, তার মানে ছোট সি মাইনাস ছোট ডি। আচ্ছা এখন সেম এইভাবেই যদি আমি চিন্তা করি, তাহলে বলো তো এম এন ভেক্টর কত হবে, এম এন, দেখো এম এন ভেক্টর কত হবে, দেখো তো এন পরে আছে, সো এন আগে আসবে, ছোট হাতের এন আগে আসবে, আর এম আগে আছে, সো ছোট হাতের এমটা পরে যাবে,
আমরা এভাবে কিন্তু এইটার প্রমাণও শিখছি। আমরা বেসিক পর্ব 2তে কিন্তু এটা শিখে আসছি যে AB ইকুয়াল টু কি হয় বলতো B মাইনাস এ, DC ইকুয়াল টু কি হয় C মাইনাস D, MN ইকুয়াল টু কত হয় বলতো N মাইনাস M। সো এটাকে এখন আমি কাজে লাগাবো। দেখো তো এইখানে একটা ব্যাপার খুব সুন্দর করে বোঝার চেষ্টা করো। সুতরাং আমি কি লিখতে পারি, আমাকে যেহেতু প্রমাণ করতে বলছে MN ইকুয়াল টু কি হাফ অফ AB মাইনাস DC। সো এটা আমি কীভাবে প্রমাণ করি দেখো। আচ্ছা আমি কি লিখতে পারি MN, এই যে MN ভেক্টরটা লিখলাম। MN ভেক্টরটা লেখার পরে বলো MN ইকুয়াল টু কি বলো তো, MN ইকুয়াল টু হয় ছোট n মাইনাস ছোট m। সো আমি তাই লিখবো ছোট n মাইনাস ছোট m। তারপরে এখন জাস্ট আমি মানটা বসায় দেই। মানটা হইল বলো তো ছোট n এর মান কত, এই যে দেখতে পাচ্ছ ছোট n এর মান কত, ছোট n এর মান হলো হাফ অফ b প্লাস d। তাহলে আমি কি লিখবো হাফ b প্লাস d মাইনাস, এই যে দেখো মাইনাস, এই মাইনাসটা দাও। আচ্ছা এম এর মান কত, এম এর মান এই দেখো এম এর মান কত, এম এর মান হলো হাফ অফ a প্লাস c। তাহলে আমি লিখি হাফ অফ a প্লাস c। লেখার পর এখন আমি কি করব দেখো, এখানে বা এম এনটা লিখতেছি। দেখো এখানেও দেখো একটা হাফ আছে, এখানেও একটা হাফ আছে। সো হাফটা আমি কমন নিয়ে নিতে পারি। হাফ যদি কমন নেই তাহলে কত হয় বলো তো, এখান থেকে যদি হাফ কমন নাও তাহলে হাফ ভ্যানিশ থাকে কত বলো তো b প্লাস d। আচ্ছা এখানে হাফ যেহেতু কমন নিয়েছে এখান থেকেও হাফ ভ্যানিশ হয়ে যাবে। আর এই যে দেখো এই মাইনাসটা দিছো না, এই মাইনাসটা কিন্তু হাফ যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে এই মাইনাসটা কিন্তু এর সাথে গুণ হয়ে যাবে। সো মাইনাস a আর এই মাইনাসে প্লাসে মাইনাস c, এইভাবে তোমাকে লিখতে হবে। তো লেখার পরে এখন তুমি একটু সাজায় লেখো। সাজায় লিখবা কিভাবে, এম এনটা লিখলা আর এখানে হাফ আছে হাফ লিখলা। একটু সাজায় লেখো। প্রথমত তুমি লিখবা এই দেখতে পাচ্ছ বি, এই বিটা লিখলা। বি লেখার পর এখন এই যে বি আছে বি লিখলা, তারপরে এই যে মাইনাস এটা লেখো, মাইনাস এ। তাহলে বি লিখলাম তারপরে মাইনাস এ লিখলাম, তারপরে কত আছে বলো তো, এই যে প্লাস ডি আর এই যে দেখো মাইনাস সি। ওকে, এখন আমি যেটা করব সেটা হলো যে এইখানে বা এম এন ইকুয়াল টু হাফ। এখন তুমি একটু যদি ভালো করে লক্ষ্য করো বি মাইনাস এ। আচ্ছা বলো তো বি মাইনাস এ মানে কত বলো তো, ওই যে আমরা বেসিক পর্ব 2তে শিখছিলাম বি মাইনাস এ মানে কত বলো তো এ বি। তাইলে এই বি মাইনাস এর বদলে আমি কত লিখতে পারি বলো তো, বি মাইনাস এর বদলে আমি লিখতে পারি এ বি ভেক্টর। তারপরে দেখো একটা প্লাস আছে, প্লাস দাও। তারপরে বলো তো ডিসি মানে কি বলো তো, এই যে ডিসি মানে দেখতেই পাচ্ছি এখানে দেখো ডি মাইনাস সি মানে কত বলো তো, দেখো এখানে কে প্রথমে আছে বলো তো, এখানে আমি যদি লিখি যে ছোট ডি মাইনাস ছোট সি, তাহলে এটা কত হবে বলো তো, এটা হবে তোমার ছোট ডি মাইনাস ছোট সি। তার মানে যে পরে আছে সে আগে আসবে, তাহলে এটা হবে ডিসি ভেক্টর। এটা কত হবে বলো তো, ডি মাইনাস সি মানে কত বলো তো, ডিসি ভেক্টর হবে। সো আমি দেখো এখন লিখতেছি। তো বন্ধুরা দেখো এখানে আমি ডি মাইনাস সি মানে কত লিখতে পারি বলো তো, ডি মাইনাস সি। আচ্ছা ছোট হাতে সিটা কি পরে আসে না, আর ছোট হাতে ডিটা কি আগে আসে না, যে পরে থাকে সে আগে আসে। তার মানে এই যে সি ডি ভেক্টর হবে। দেখো এই ডিটা পরে চলে গেছে আর সিটা আগে চলে আসছে, তার মানে বড় হাতের সিডি ভেক্টর। ওকে, তো এইটা যদি এই অনুযায়ী যদি আমি লিখি বলো তো ডি মাইনাস সি মানে কত, ডি মাইনাস সি মানে হলো সিডি ভেক্টর। সো আমি এখানে কি লিখতে পারি, ডি মাইনাস সি মানে কি লিখতে পারি বলো তো, সিডি ভেক্টর লিখতে পারি। ওকে, এখন আমার যা করা লাগবে তা হইল এইখানে দেখো এম এনটা আছে লিখলাম, আর এইখানে বলো তো কেউ যদি এবি ভেক্টরকে, এদিকে দেখো কেউ যদি এবি ভেক্টরকে সাপোজ বিএ ভেক্টর বানাইতে চায়, এবি ভেক্টরকে বিএ ভেক্টর বানাইতে চায়, তাহলে জাস্ট একটা কি দিতে হয়, সামনে একটা মাইনাস দিতে হয়। এখন কেউ যদি মনে করো কথার কথা সিডি ভেক্টরকে, ধরো এখানে সিডি ভেক্টরকে
সিডি ভেক্টরকে মনে করো ডিসি ভেক্টর বানাইতে চায়, কি বানাইতে চায় বলতো? সিডি ভেক্টরকে কেউ যদি ডিসি ভেক্টর বানাইতে চায় তাহলে ডিসি ভেক্টর লিখবা আর জাস্ট সামনে একটা কি দিবা, ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। আমি এখন তাই লিখবো। দেখো হাফ, এখানে এ বি আছে, ভালো কথা। দেখো এই যে প্লাস, তুমি প্লাস দিতে পারো, দাও। আর এই সিডি ভেক্টরটাকে কেউ যদি ডিসি ভেক্টর বানাইতে চায় তাহলে কি দিতে হবে? একটা মাইনাস দিতে হবে। এই যে দেখো একটা মাইনাস দিলাম আর এখানে এটা ডিসি ভেক্টর হয়ে গেল। এখন এটা একটু ব্র্যাকেট দিয়ে লিখবা, আর এখানে যেহেতু তুমি ফার্স্ট ব্র্যাকেট ভিতরে ইউজ করছো, সো এটাকে তুমি সেকেন্ড ব্র্যাকেট বানায় দাও, এটাকে তুমি সেকেন্ড ব্র্যাকেট বানায় দাও, তাহলেই সুন্দর হয়ে যাবে। এখন দেখো এখানে আমরা সুন্দর করে লিখব বা mn ভেক্টর ইকুয়াল টু হাফ, এখানে কত হয় বলো তো? এবি ভেক্টর আর কি প্লাসে মাইনাসে মাইনাস, এখানে দেখো ডিসি ভেক্টর। ওকে, এখন আমাকে যা করা লাগবে তা হইল এখানে mn ভেক্টর আছে, আমি লিখব mn ভেক্টর আছে লিখব, আর হাফ এবি ভেক্টর মাইনাস কত বলো তো? ডিসি ভেক্টর। এখন কথা হলো এই লাইনটাই আমি আবার কেন লিখলাম? দেখো আমাকে কিন্তু ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে বলছে, বাট ভেক্টর সাইন কিন্তু রাখতে বলে নেই। সো ভেক্টরের সাহায্যে যেহেতু প্রমাণ হয়ে গেছে, এখন আমি ভেক্টর সাইনগুলা কি করব? উঠাই দিব। সো ভেক্টর সাইনগুলা কি উঠাইতে পারে? ভেক্টর সাইনগুলা মডুলাস চিহ্ন উঠাইতে পারে। সো এই যে মডুলাস দিয়ে দিবা, তাহলে ভেক্টর চিহ্নগুলো উঠে যাবে। মানে ভেক্টর আসলে মডুলাস দেওয়ার মানে হলো ভেক্টর রাশিটার মান নেওয়া। যাই হোক, আমি মানটা নিয়ে নিতেছি। এই যে এইখানে তুমি মডুলাস দিলা, এখানেও কি দিবা বলো তো? মডুলাস দিবা। এখানেও তুমি কি দিবা? মডুলাস দিবা। সো এখানে ভেক্টর আর মডুলাস কি উঠে যায়। সো এখানে কত হয়? mn ইকুয়াল টু হাফ এবি মাইনাস ডিসি। ব্যাস, আমাদের প্রমাণ হয়ে গেছে। এখন দেখো এটা তো প্রমাণ হয়ে গেল, কিন্তু এখন এই যে আমাকে বলছে ডিসি সমান্তরাল mn সমান্তরাল এবি, এই সমান্তরালের প্রমাণটা কিন্তু এর আগের পর্বেও আমি দেখাইছি। সমান্তরালের প্রমাণটা খুবই ইজি, জাস্ট তুমি কি লিখবা যে mn ডিসি ও এবি এর ধারক রেখা একই, তাই এরা পরস্পর কি বলতো? সমান্তরাল। ধারক রেখা সম্পর্কে আমি কিন্তু বেসিক পর্বে খুব ভালো করে শিখাইছি যে ধারক রেখা মানে কি, এবং ধারক রেখা সম্পর্কে তোমাদের একটা ভালো আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। সো তুমি কি লিখবা আমি আবার বলতেছি, ভালো করে শুনে নাও। সেটা হলো যে এবি, এই যে দেখতে পাচ্ছ ডিসি mn এবি এর ধারক রেখা একই বা তারা পরস্পর সমান্তরাল। শুধু এই একটা লাইন লিখে দিবা যে ডিসি mn এবি এর ধারক রেখা কি বলতো? একই, তাই তারা পরস্পর সমান্তরাল। এই একটা লাইন লিখে দিবা, ব্যাস। এই তারপরে নিচে লিখবা ডিসি সমান্তরাল mn সমান্তরাল এবি, এটুকু লিখলে হবে। যেটা আমি আর ডিটেলসে লিখলাম না, তোমরা আমার মনে হয় বুঝে গেছো। সো এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।